প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। আজকাল নানা কারণে যে কোনো কিছুতে ছাত্র নেতাদের নিয়ে টানাটানি করা হচ্ছে, কোনো না কোনোভাবে তাদেরকে যে কোনো কিছুর সঙ্গে জড়িয়ে দেবার একটা চেষ্টা করা হচ্ছে এবং একটি মহল এটি করবার জন্য বেশ উঠে পড়ে লেগেছে। মনে হয় যেন তারা কারো অ্যাসাইনমেন্টে আছে, ছাত্রদের বিতর্কিত করতে পারলে তারা খুব আনন্দ পাচ্ছে। তো বিশেষ কারণে এই কথাটি বলতে হচ্ছে। আজই বিকেলে বলা ঠিক হবে না, 2টোর দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ নিলেন নতুন নিয়োগ পাওয়া 25 জন অতিরিক্ত বিচারপতি, হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি 25 জন। তারা আজ শপথ নিলেন। তাদের শপথ বাক্য পাঠ করালেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রাফাত আহমেদ। আর এই বিচারপতিদের মধ্যে একজন বিচারপতিকে নিয়ে জল ঘোলা করবার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন মহলে। তিনি হলেন বিচারপতি লুৎফর রহমান, যিনি আগে অ্যাডভোকেট লুৎফর রহমান নামে পরিচিত ছিলেন এবং সাম্প্রতিককালে ডেপুটি অ্যাটর্নি জেনারেলও ছিলেন লুৎফর রহমান। আর লুৎফর রহমানকে নিয়ে জল ঘোলা করবার চেষ্টা করা হচ্ছে এই জন্যে যে তিনি ঘটনাচক্রে ছাত্রনেতা এবং এখন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের শ্বশুর। এইটি প্রবলেম হয়েছে তার জন্যে এবং সার্জিস আলমের জন্যে। নানাজন নানাভাবে বিষয়টি ব্যাখ্যা করছেন। কেউ সোশ্যাল মিডিয়া গরম করছেন, কেউ পত্রিকায় লিখছেন, কেউ টক শো মাতাচ্ছেন। সার্জিস আলমের শ্বশুর কেন বিচারপতি হলেন, এই বিষয়টিকে বিতর্কিত করবার চেষ্টা করা হয়েছে। তো সার্জিস আলমের শ্বশুর যোগ্যতা বলে যা ইচ্ছে তা হতে পারবেন, তার বাবা যোগ্যতা বলে যা ইচ্ছে তাই হতে পারবেন, তার আত্মীয়রা যার যার যোগ্যতা অনুযায়ী যে কোনো জায়গায় যা কিছু হতে পারবেন। তো এই বিষয়টিকে সার্জিস আলমের সঙ্গে কেন জড়ানো, হীন উদ্দেশ্য ছাড়া আমরা আর কিছুই মনে করতে পারছি না। তো অন্যেরা করেন। আল জাজিরা সাংবাদিক জুলকারনাইন সায়েদ তার ভেরিফাইড ফেসবুকে তিনি পোস্ট দিয়েছেন। তিনি খারাপ কিছু বলেননি, তিনি উল্লেখ করেছেন যে বিচারপতিরা শপথ নিলেন। সেখানে উল্লেখ করেছেন লুৎফর রহমানের কথা যে তিনি সার্জিস আলমের শ্বশুর। এটি বোধহয় উল্লেখ না করলে ভালো হতো। তার ওখানেই দেখলাম কিছু কমেন্টার্স কমেন্ট করেছেন, মেধা না কোটা, শ্বশুর এক নির্বোধ অর্বাচীন, এরকম কমেন্ট করেছেন। যাচাই বাছাই করবারও প্রয়োজন মনে করেননি। কিছু কমেন্টার্স আছেন ঝাঁপিয়ে পড়েন যে কোনো জায়গায়, তাদের সুবিধা মতো কোনো পোস্ট হলেই হলো। নিজের বিচার বুদ্ধি তো কিছু নেই। দে লিভ ইন দ্য মাইন্ড অফ আদার্স, দে আর লাইক প্যারাসাইটস, পরজীবী। নিজের কোনো বুদ্ধি নেই, বিবেচনা নেই, বুদ্ধি খাটাতে হয় না, থাকলেও ঝাঁপিয়ে পড়তে হয় শুধু কারো উপর। তো আরও অসংখ্য কমেন্ট দেখলাম, ইতিবাচকও আছে নেতিবাচকও আছে। অনেকে প্রশ্ন রেখেছেন জনাব জুলকারনাইন সায়েদের কাছে যে তাতে অসুবিধে কোথায়, আপনাকে দেখতে হবে তিনি যোগ্যতা পূরণ করেছেন কিনা, তার ক্রাইটেরিয়াগুলো তিনি ফুলফিল করতে পেরেছেন কিনা। যদি পেরে থাকেন তো ফাইন, এটা নিয়ে কথা কেন। আর তিনি এটি লিখতে গেলেনই বা কেন, এটিও তো একটি প্রশ্ন। যে সার্জিস আলমের শ্বশুর একজন বিচারপতি, তার মতো একজন সাংবাদিকের জানা কথা ছিল যে এটি নিয়ে বিতর্ক হবে, কিছু লোক এটি নিয়ে জল ঘোলা করবার চেষ্টা করবে। কী উদ্দেশ্যে তিনি এটি দিলেন? এবং তিনি একজন বিচারপতির কথাও লিখলেন যে তিনি তার নিজের নিয়োগ নিজেই সাইন করেছেন। তো আসলে এক্স অফিসিও ওটি তারই কাজ, তার দপ্তর থেকেই সাইন করতে হয়েছে, তারই করতে হয়েছে এবং ঘটনাচক্রে তিনিও বিচারপতি পদে মনোনীত হয়েছেন। তো এখন তো তারই সাইন করতে হবে, সেটি নিয়েও আবার জল ঘোলা কেন? আর সেটি বা উল্লেখ করতে হলো কেন? এখানে যদি নিয়মের কোনো ব্যত্যয় হয়ে থাকে, জনাব সায়েরের কমেন্টারাই তাকে কমেন্ট করেছেন, জিজ্ঞেস করেছেন যেখানে নিয়মের কোনো ব্যত্যয় ঘটেছে কিনা, বেআইনি কোনো কার্যক্রম সংগঠিত হয়েছে কিনা। হয়ে থাকলে নিশ্চয়ই তিনি লিখতেন, সমালোচনা করতেন এবং আমরা সেটিকে ওয়েলকাম করতাম। তাহলে এখানে কোনো আইনের ব্যত্যয় ঘটেনি। তো এরকম দুটো বিতর্কিত বিষয়কে উস্কে দেয়া বা বিতর্কের দিকে ঠেলে দেওয়া একটি নিরীহ বিষয়কে, এটি খুব একটা ভালো কাজ হয়নি। তার জন্য সেটি আমি মনে করি না যে রেসপন্সিবিলিটির পরিচয় তিনি দিয়েছেন। হয়তো এখানে জল ঘোলা করবার চেষ্টা করা হয়েছে, আর কিছুই না। আর সার্জিস আলম তারই পোস্টে কমেন্ট করেছেন, যেই কমেন্টে সার্জিস আলম বিষয়টি ব্যাখ্যা করেছেন চমৎকারভাবে। না করলেও হতো, বাট এটি ভালো হয়েছে যে জাতি জানতে পেরেছে, দেশের মানুষ জানতে পেরেছে আসলে বিষয়টি কী। তিনি কমেন্ট করে জানিয়েছেন যে তার শ্বশুর সার্জিস আলমের
ছাত্র নেতা হয়ে উঠবার আগে এবং এনসিপি নেতা হয়ে উঠবার আগে থেকেই সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং বহু বছর থেকে সুখ্যাতির সঙ্গে সুপ্রিম কোর্টের হাইকোর্ট এবং আপিল বিভাগে আইনজীবী হিসেবে কর্মরত আছেন, কাজ করছেন। এবং তার শ্বশুরের ছাত্র জীবনও তিনি খানিকটা ব্যাখ্যা করেছেন চমৎকারভাবে। তার শ্বশুর 91-92 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে অনার্স মাস্টার্স করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এবং তিনি এটি উল্লেখ করেছেন যে তার শ্বশুর ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছিলেন এবং এসএসসি, এইচএসসি এবং ভর্তি পরীক্ষার ফলাফল মিলিয়ে মেধা তালিকায় 19তম হয়েছিলেন তার শ্বশুর। 19তম হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা শেষ করে তিনি 98-এ আইন ব্যবসায় জয়েন করেন, স্বাধীনভাবে আইন পেশাকে বেছে নেন এবং 2006 সালে তিনি হাইকোর্টে প্র্যাকটিস করা শুরু করেন, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে। এবং সেই থেকে তিনি সেই পেশায় আছেন এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল হয়েছেন। এবং তিনি এটি উল্লেখ করেছেন যে তার অনেক জুনিয়র, তার শতাধিক জুনিয়র বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত উকিল হিসেবে কাজ করছেন, তার শ্বশুরের কথা তিনি বলেছেন। তো তাহলে বোঝা গেল যে তার শ্বশুর যোগ্যতা বলেই অতিরিক্ত বিচারপতি হতে পেরেছেন। এখানে সার্জিস আলমের কোনো কিছু দরকার হয়নি, সার্জিস আলম কারেকশন বা এরকম কোনো কিছু দরকার হয়নি। আর এই পদে এরকমভাবে আসা যায়ও না, আর আসলেও সেটি ফাংশনাল হবে না, কাজ করতে পারবেন না। যোগ্যতা ছাড়া বিচারপতি হিসেবে কাজ করতে পারবেন না তারা। অতীতে হাসিনার আমলে, আওয়ামী লীগের আমলে আমরা জানি শেখ হাসিনা অনেক অনিয়ম করেছেন, নিয়ম ভঙ্গ করে অনেক লোককে বিচারপতি নিয়োগ করেছেন, কিন্তু মিনিমাম ক্রাইটেরিয়া তাদের ফুলফিল করতে হয়েছে আমার ধারণা। মিনিমাম ক্রাইটেরিয়া ফুলফিল না করলে তারা বিচার কার্য পরিচালনা করতে পারবেন না, কারণ এখানে নলেজের ব্যাপার আছে, জানবার ব্যাপার আছে, ফরেন্সিক স্কিল জানতে হবে, থাকতে হবে, এই বিষয়গুলো সেখানে আছে। হ্যাঁ, অনিয়ম হয়েছে, কারো কারো সিনিয়রিটি লঙ্ঘন করেছেন, সিনিয়ররা ছিল, অধিকতর যোগ্যরা ছিলেন, তাদেরকে না দিয়ে হাসিনা এখানে ফেভার করেছেন তার দলের সমর্থক বা তার অনুগত অনেক বিচারপতিকে ফেভার করেছেন, করে তাদেরকে উচ্চ পদে সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারপতি হিসেবে তাদের নিয়োগ দিয়েছেন। তো এই বিষয়গুলো বাংলাদেশে হয়ে আসছে, সব রাজনৈতিক দলগুলো কিন্তু এগুলো করছে। তো সেই সব বিচারপতিদের বিরুদ্ধে যেসব অভিযোগ আমাদের থাকতে পারে সেটি হলো তারা অসৎ, তারা ক্ষমতার লোভী, তারা অসৎ, কিন্তু তারা অযোগ্য ছিলেন অনেকেই, সে কথা বলা যাবে না, মিনিমাম যোগ্যতা তাদের ছিল। তো একই কথা জনাব লুৎফর রহমান, বিচারপতি লুৎফর রহমানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তিনি যোগ্যতা, যে মাপকাঠি আছে, ক্রাইটেরিয়ন আছে, স্ট্যান্ডার্ড আছে, সেগুলো তিনি ফুলফিল করেছেন, তাই যোগ্যতা বলেই তিনি বিচারপতি হয়েছেন। তো এটি নিয়ে জল ঘোলা করবার, নানা রকম কথা বলবার আসলে কিছু নেই, থাকা উচিত না। চাইলে যে কোনো বিষয়কে বিতর্কিত করা যায়, চাইলে যে কোনো বিষয় নিয়ে জল ঘোলা করা যায়, বাট এইটি একটি অসৎ ব্যাপার হবে যদি আমরা করি, আর সেটি কোনো ভালো ফলাফল বয়ে আনবে না। সবসময় আমরা দেখছি বিষয়টি যে ছাত্রদের কিছু হলেই কোনো না কোনোভাবে তাদেরকে ঘুরিয়ে পেঁচিয়ে কোনো কিছুর সঙ্গে লাগিয়ে দিতে হবে। যেমন সদ্যই দেখলাম আসিফ মাহমুদের কথা বলা হয়েছিল, উপদেষ্টা আসিফ মাহমুদ, তিনি ছাত্রনেতাই ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা, নির্যাতিত ছাত্রনেতা, হাসিনা খেদাও আন্দোলনে। তার বিষয়ে কথা হলো, একটা গল্প ফেঁদে ফেলা হলো। কি হচ্ছে যে একনেক বৈঠকে তিনি নিজের চেষ্টায় সবাইকে ইগনোর করে, একনেক সদস্যদের ইগনোর করে নিজের চেষ্টায় যে স্টেডিয়াম প্রকল্প আছে, যেটি আগে শেখ রাসেল স্টেডিয়াম ছিল হাসিনা আমলে, এখন রাসেল নামটি থাকছে না, আবার প্রকল্পটি থাকছে। তো অভিযোগ করা হলো আসিফ মাহমুদ নিজে থেকে সবাইকে ইগনোর করে, অন্যায়ভাবে ক্ষমতার অভাব ব্যবহার করে 1200 কোটি টাকা প্রকল্প ব্যয় বাড়িয়ে নিলেন। ভয়ঙ্কর তথ্য। পরবর্তীতে এরকম কিছুই পাওয়া গেল না, এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব তিনি প্রতিবাদ লিপি পাঠালেন, যেটি সর্বৈব মিথ্যা। আসিফ মাহমুদ কোনো অবৈধ ক্ষমতা অ্যাক্সেস সেখানে করেননি এবং কাউকে বাইপাস করবার কোনো ব্যাপার আসেনি, যেইভাবে গিয়েছে নিয়ম অনুযায়ী সব কিছু এভাবেই হয়েছে। কালের কণ্ঠ এই বাজে গল্পটি ফেলেছিল, আমরা চিনি কালের কণ্ঠ কাদের, বসুন্ধরা গ্রুপের। কালের কণ্ঠ আজকাল এগুলোই করছে, কারণ তাদের হাতে দড়ি পড়বার ব্যবস্থা হয়েছে, তাদের বিদেশ যাত্রা সরকার স্থগিত করেছে, বিদেশ যেতে অনুমতি লাগবে, আরও অনেক বিষয়ে তাদের অনেক কিছু নড়ে চড়ে গেছে। সো তাই তারা আজকাল এটি করছে, সরকার বিরোধী পোস্ট দিচ্ছে, সরকার বিরোধী, ছাত্র নেতাদের বিরোধী, এনসিপি বিরোধী কোনো কিছু পেলেই তারা সব কিছুকে মিলিয়ে জল ঘোলা করবার চেষ্টা করছে কালের কণ্ঠ। সো তারা এটি করতে পারে, আমরা অবিশ্বাস করি না, অতীতেও অনেক করেছে। বসুন্ধরা গ্রুপকে আমাদের জানা আছে এই দেশের সবচাইতে বড় মাফিয়া অর্গানাইজেশন বিজনেসের দিক থেকে, আর দলের দিক থেকে সবচাইতে বড় ক্রিমিনাল অর্গানাইজেশন এবং মাফিয়া অর্গানাইজেশন হলো আওয়ামী লীগ। এটি তো আমাদের অস্বীকার করবার কোনো উপায় নেই, এগুলো আওয়ামী লীগের লোকেরাও জানেন এবং অনেকে ব্যথিত এখন কেন এরকম একটি মাফিয়া সংগঠনের তারা সদস্য ছিলেন।
তা যাই হোক, তো আমরা সব মহলকে এটুকুই বলবো, অনর্থক জল ঘোলা করবেন না দয়া করে, কোনো প্রয়োজন নেই। যেখানে বিতর্ক তৈরি না করলে হয় সেখানে কেন বিতর্ক তৈরি করা অপ্রয়োজনে? এটি একটা অনৈতিক কাজ। কাজটি বেআইনি আমি সে কথা বলবো না, বাট ইটস এক্সট্রিমলি আনএথিক্যাল, এবং এই প্র্যাকটিস আমাদের বন্ধ করতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।